জি স্যার। অন্য সেকশনে জি কেউ নেই স্যার। আশা করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। সো আমাদের কোর্সটা হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইন। ওকে, সো এটা ফাইনাল ইয়ারের দিকে কোর্স। আমাদের এই কোর্সে হচ্ছে মোস্টলি আমরা হার্ডওয়্যার ডিজাইন নিয়ে কাজ করব। সো এই কোর্সের যে ব্যাপার হচ্ছে, এটা ফাইনাল ইয়ারের কোর্স। সো মোটামুটি সহজ একটা কোর্স। সো আশা করি কেউ ইচ্ছা করে ফেল করবেন না। ঠিক আছে, এই কোর্সটা আসলে ফেল করা অনেক কঠিন। সো আমার ইচ্ছা হচ্ছে মানে সবাই যাতে পাশ করে, ঠিক আছে? সবাই পাশ করে ভালো গ্রেড নিয়ে ইয়ে করবে, সেটা হচ্ছে যাতে অ্যাটলিস্ট এনশিওর করা যায়। তো একটু এফোর্ট দিলেই এই কোর্সটা ইজিলি পাশ করা যায়। সো এখন ব্যাপার যেটা, যে আমাদের এখন তো সব অনলাইন ক্লাস, আপনারা হচ্ছে আশা করি হচ্ছে ইনভিটেশন সবাই আজকে দেখছি অ্যাকসেপ্ট করে আসছেন। সো ক্লাসে অনলাইন ক্লাসের ইয়ে যেটা, যে আপনারা সবাই ক্লাসে ঢোকার আগে হচ্ছে মাইকটা মিউট করে রাখবেন বাই ডিফল্ট। তাহলে হচ্ছে আর পিছন থেকে যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ না আসে, সেটা ক্লাসে আমাদের হ্যাম্পার যাতে না হয়। ওকে, সো চলেন আমরা ক্লাস শুরু করি। ওকে, সো আমাদের এই কোর্সটা হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইন। ওকে, সো ডিজিটাল সিস্টেম ডিজাইন বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, তো আমাদের ডিজিটাল সিস্টেম ডিজাইন বলতে যে কোনো ডিজিটাল সিস্টেম নিয়ে আসলে আমরা এই কোর্সে কাজ করবো না। আমাদের ডিজিটাল সিস্টেম ডিজাইন বলতে আমাদের মূলত এই কোর্সের অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে যে গ্রাউন্ড আপ, একদম বটম আপ লেভেল থেকে একটা প্রসেসর বিল্ড আপ করে ইভেনচুয়ালি সেটার সাথে হচ্ছে বিভিন্ন পেরিফেরালস অ্যাড করে আমরা একটা কম্পিউটার বানাই দিতে পারি। এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে যে বটম আপ থেকে একটা কম্পিউটার বিল্ড করা। সো সেটার জন্য হচ্ছে আমরা একদম বটম আপ, সবচেয়ে লোয়ার লেভেলে যেই কম্পোনেন্ট আছে, যেমন অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে আমাদের প্রসেসরের জন্য সবচেয়ে বেস কম্পোনেন্ট। সেই বেস কম্পোনেন্ট থেকে শুরু করে আমরা হচ্ছে এটার আশেপাশে আরো কম্পোনেন্ট অ্যাড করে করে আস্তে আস্তে প্রসেসর বিল্ড আপ করবো। প্রসেসরের সাথে আরো কিছু পেরিফেরাল ডিভাইস অ্যাড করে আমরা একটা ওয়ার্কিং কম্পিউটার বিল্ড করবো আর কি। সো এটা হচ্ছে আমাদের এই ডিজিটাল সিস্টেম ডিজাইন কোর্সের অবজেক্টিভ। ওকে, সো আমরা একটু দেখি কোর্সের সিলেবাসটা কেমন হবে। সো আমাদের মিড টার্ম পর্যন্ত আমরা হচ্ছে দেখবো হচ্ছে ফার্স্টে এএলইউ, উইচ উইল টেক আস অ্যারাউন্ড 3 ক্লাসেস। সো এএলইউ হচ্ছে আমাদের প্রথম কোর্সের ফার্স্ট পার্ট। এরপরে আমরা হচ্ছে একটা ছোট একটা পার্ট দেখবো, সেটা হচ্ছে শিফটার। এটা হচ্ছে আমাদের যারা ল্যাব করতেছেন আমার সাথে অলরেডি, তারা অলরেডি শিফটার দেখে ফেলছেন। সো ওই জিনিসটাই আর কি আমাদের থিওরিটিক্যালি আর কি জিনিসটা শিখবো। তো শিফটার আমাদের আধা ক্লাসের মতো লাগবে। এরপরে আমাদের আছে অ্যাকুমুলেটর। সো অ্যাকুমুলেটর হচ্ছে আমাদের 2 ক্লাসের মতো লাগবে। এরপরে আছে মিডের সিলেবাস পর্যন্ত ফাইনালি হচ্ছে আমাদের কন্ট্রোল লজিক্স। কন্ট্রোল লজিক বলতে বোঝানো হয় যে আমরা বিভিন্ন কমপ্লেক্স প্রবলেম যখন আমরা বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে সলভ করি, মানে অত না, মানে আমাদের হচ্ছে বেসিক যেসব জিনিসপত্র আমাদের কম্পিউটারের অপারেশনে, বেসিক অপারেশনের জন্য লাগে, যেরকম অ্যাডিশন, সাবট্রাকশন সাইন নাম্বারের, অথবা মাল্টিপ্লিকেশন সাইন নাম্বারের, সেগুলা কাজ করার জন্য হচ্ছে আমরা অ্যালগোরিদমে নিয়ে তারপর হচ্ছে সেই অ্যালগোরিদমটাকে হার্ডওয়্যারে ডিজাইন করি। তো সেই যে কোনো একটা অ্যালগোরিদমকে হার্ডওয়্যারে ডিজাইন করা হচ্ছে কন্ট্রোল লজিক। তো কন্ট্রোল লজিকে আমাদের ফার্স্টে অ্যাডার সাবট্রাক্টরের জন্য 2 ক্লাসের মতো লাগবে। এরপরে মাল্টিপ্লায়ারের জন্য 2 ক্লাসের মতো লাগবে। তো মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম শেখার পর পরের ইয়ে হচ্ছে যে আমাদের মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমে কিছু ইমপ্রুভমেন্ট আনা হয়। সেই ইমপ্রুভ করা অ্যালগোরিদম গুলোর নাম হচ্ছে বুটস অ্যালগোরিদম আর মডিফাইড বুটস অ্যালগোরিদম। সো এই দুটা হচ্ছে আমাদের মিড পর্যন্ত লাস্ট সিলেবাস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস আমাদের রিলেটিভলি ছোট। ফাইনাল সিলেবাসে হচ্ছে ফার্স্টে আছে আমাদের স্যাপ 1। স্যাপ বলতে বোঝানো হয় সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার, যত সিম্পল একটা পসিবল একটা প্রসেসর বিল্ড করা যায় সেইটা। সেই স্যাপ 1 এর জন্য আমাদের অ্যারাউন্ড 3 ক্লাস লাগবে। সেই স্যাপ 1 এর উপর কিছু ইমপ্রুভমেন্ট এনে নেক্সট যে স্টেপ, সেটা হচ্ছে স্যাপ 2। সেটার জন্য আমাদের 2 ক্লাসের মতো লাগবে। এরপরে আছে হচ্ছে স্যাপ 3। সেটা হচ্ছে স্যাপ 2 এর উপরও আরো কিছু ইমপ্রুভমেন্ট এনে সেটা হয় স্যাপ 3। আর ফাইনালি হচ্ছে আমাদের ইন্টারফেসিং এর কনসেপ্ট থাকবে, সেটা হচ্ছে কিবোর্ড আর ডিসপ্লে ইন্টারফেসিং করা। আর আমরা যদি এই সময় পাই তাহলে আরো 2-1টা জিনিস দেখতে পারি ইন্টারফেসিং নিয়ে। সো এই হচ্ছে আমাদের পুরা কোর্সের সিলেবাস। আচ্ছা,
সো আমাদের ক্লাসের ফরম্যাট যেটা হবে, যে আমাদের প্রতিদিন ক্লাসে হচ্ছে লেকচার থাকবে, কিছু এক্সারসাইজ প্রবলেমস থাকতে পারে। যে ধরেন কোনো একটা ম্যাথ করতে দিলাম, কোনো একটা প্রবলেম সলভ করতে দিলাম, কোনো রকমের এক্সারসাইজ, আর হচ্ছে আমরা কিছু হচ্ছে মক টেস্ট রাখার দিয়ে করবো, যাতে হচ্ছে আহ মানে ইভালুয়েশনে যাতে আমাদের আরো ইজিয়ার হয় আর কি। হ্যাঁ, আমাদের তো এবার হচ্ছে এসওএসসি অনুযায়ী হচ্ছে আমাদের ইভালুয়েশন ফরম্যাট চেঞ্জ হচ্ছে। তো আচ্ছা, আগে হচ্ছে ইভালুয়েশন ফরম্যাটটা দেখে আসি, পরে রেফারেন্স বুক গুলা দেখতেছি। তো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যেটা এখনকার, সেটা হচ্ছে যে আমাদের মিড টার্ম আর ফাইনালের ওয়েট কমতেছে। ওকে, তো মিড টার্ম আর ফাইনালে এখন হচ্ছে, আগে মিড টার্মে ছিল 30%, এখন হচ্ছে 20%, ফাইনালে ছিল 40, এখন হচ্ছে 25। সো এই পার্সেন্টেজ গুলা হচ্ছে আমার মানে রিডাইরেক্টেড হবে ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্টে। ক্লাস টেস্টে হচ্ছে এবার 40% মার্ক, আর অ্যাসাইনমেন্টে হচ্ছে 10% মার্ক। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। এখন আচ্ছা, শোনা ঠিক আছে, যাচ্ছে। আমার আমার কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, ঠিক আছে এখন। ওকে, সো যেটা বলতেছিলাম যে ক্লাস টেস্টে হচ্ছে 40% মার্ক থাকবে। তো ক্লাস টেস্টে 40% মার্ক, সো সেটা হচ্ছে থেকে আমরা 5টা ক্লাস টেস্ট নিব, সেই 5টা থেকে টোটাল 3টা কনসিডার করা হবে। সো আপনাদের হচ্ছে একটা দুইটা ক্লাস টেস্ট খারাপ গেলে কোনো সমস্যা নেই, 3টা ঠিকঠাক ভাবে দিতে পারলেই মোটামুটি 40% মার্ক উঠে যাচ্ছে ওখানে। আচ্ছা, এছাড়া হচ্ছে অ্যাসাইনমেন্টও 5% ছিল আগে, এখন হচ্ছে অ্যাসাইনমেন্টে 10% মার্ক। সো অ্যাসাইনমেন্টে 10% মার্ক, সো সেটার জন্য হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, একটা মিডের আগে একটা মিডের পরে। দুইটা অ্যাসাইনমেন্ট মিলে টোটাল 10% মার্ক হচ্ছে আপনারা ইয়ে পাবেন। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের নতুন মার্ক ডিস্ট্রিবিউশন। আর মিড টার্মে হচ্ছে মানে ফরম্যাটটা এইবার যেরকম হবে, যে আগে যেরকম হচ্ছে ফাইনালের সময় হচ্ছে কয়েকদিন সময় পাইছেন, তারপর হচ্ছে ওটা সব একসাথে সাবমিট করছেন, এবার ওরকম হবে না। এবার হচ্ছে সবকটা হচ্ছে একটা স্কেজুল দেওয়া থাকবে, সেই স্কেজুল অনুযায়ী হচ্ছে পরীক্ষা হবে। সো 1 ঘন্টা হচ্ছে লেখার জন্য মিড টার্মে, আর সাথে 15 মিনিট হচ্ছে ওভারহেড টাইম, যে আপনারা কোশ্চেন ডাউনলোড করা, ছবি তুলে হচ্ছে সাবমিট করা, তো সেগুলোর জন্য। আচ্ছা, এরপরে ফাইনাল, যেটা ফাইনালে হচ্ছে 25% মার্ক, সেখানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তো সেটা 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে লেখার সময়, আর সাথে 15 মিনিট, মানে টোটাল 1.5 ঘন্টা হচ্ছে ফাইনালের জন্য টাইম। ওকে, সো এছাড়া আমরা হচ্ছে যে জিনিসটা স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে রেফারেন্স বুকস। আমাদের হচ্ছে এই কোর্সের জন্য 3টা রেফারেন্স বই লাগবে। সেটা হচ্ছে ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন, যেই বইটা হচ্ছে আপনারা ইয়েতে পড়ে আসছেন, ডিএলডি কোর্সে পড়ে আসছেন, ঠিক আছে? তো ডিএলডি কোর্সে ডিজিটাল লজিক এন্ড কম্পিউটারাইজেশন কিছু পার্ট করছেন, এখন আরো অনেকগুলো চ্যাপ্টার পড়বো আমরা এখান থেকে। সেটা হচ্ছে মিডের আগে আমাদের মোস্টলি এই বইটা লাগবে, ঠিক আছে? তো মিডের আগে সিলেবাস হচ্ছে আমার ডিজিটাল লজিক এন্ড কম্পিউটার ডিজাইন বই থেকে। আর এরপরে মিডের পরে হচ্ছে আমার পরের দুইটা বই লাগবে, ডিজিটাল কম্পিউটার ইলেকট্রনিক্স মেলভিনো অ্যান্ড ব্রাউন, আর হচ্ছে ইন্টেল মাইক্রোপ্রসেসর। ডিজিটাল কম্পিউটার ইলেকট্রনিক্স বইটা আমার লাগবে হচ্ছে স্যাপ 1, স্যাপ 2, স্যাপ 3, এই 3টা কভার করার জন্য। আর ইন্টেল মাইক্রোপ্রসেসর থেকে হচ্ছে আমরা ইন্টারফেসিং পার্ট গুলো কভার করবো। তো এই বইগুলা হচ্ছে ইএলএমএস এ দিয়ে দেওয়া আছে, সবকটার পিডিএফ দেওয়া আছে। তো আপনারা হচ্ছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, একটু ওয়েট করুন, কয়েকজন জয়েন করতে পারতেছেন, আমি হচ্ছে দেখি।
হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. স্যার শোনা যাচ্ছে। সরি, আমার এখানে কারেন্ট বেশ ঝামেলা করছে। আচ্ছা, সো ওয়্যার ওয়্যার উই? আচ্ছা, সো আমরা হচ্ছে রেফারেন্স বইগুলো দেখলাম। সো এরপরে হচ্ছে আমাদের এইবার হচ্ছে কিছু মানে টপিক হচ্ছে আমাদের ব্রাশ আপ করতে হবে, যে আমরা হচ্ছে এই কোর্সের জন্য হচ্ছে আমাদের ডিএলডি এর বেশ কিছু কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার রাখা লাগবে। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল কে ম্যাপস এবং ফাংশন সিম্পলিফিকেশন, এই দুইটা জিনিস লাগবে আমাদের। ইনিশিয়ালি হচ্ছে এএলইউ তে হচ্ছে ফাংশন বের করার জন্য আমাদের কে ম্যাপ, ফাংশন সিম্পলিফিকেশন, এইসব জিনিসগুলো লাগবে। এরপরে হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ আর এক্সাইটেশন টেবিল। ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল গুলো হচ্ছে আমাদের লাগবে অ্যাকুমুলেটরের জন্য, বাট ওইগুলো আমরা শিখে রাখবো। আর অ্যাডার সার্কিটও লাগবে আমাদের হচ্ছে এলইউর জন্য। ওকে, সো আমরা হচ্ছে আজকে একটু রিভিউ শুরু করি যে কে ম্যাপের কনসেপ্টটা। সো ধরেন যে এরকম আমাদের একটা কে ম্যাপ আছে। সো মানে এই কে ম্যাপ বলতে যে বুঝানো যায়, আমরা কোনো একটা টেবিল ছিল, সেই টেবিল থেকে আমরা এরকম ভ্যালু পাইছি, ডোন্ট কেয়ার 0 আর 1, ঠিক আছে? সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা এখানে গ্রে কোডিং করে কে ম্যাপ বানাইছি। তো গ্রে কোডিং বলতে কি বোঝাচ্ছি? গ্রে কোডিং এর ফরম্যাট যেটা, যে আমাদের কনজিকিউটিভ টার্ম গুলাতে আমাদের বিটের ডিফারেন্স হবে 1, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে গ্রে কোডিং। 1 বিটের ডিফারেন্সে আমরা বসাবো, 2 বিটের ডিফারেন্স করা যাবে না। এই জন্য দেখেন এখানে 0 0 এর পর 0 1, 0 1 এর পর 1 1, নট 1 0। যদি আমি 1 0 বসাইতাম তাহলে কি হইতো? 0 1 এর সাথে 1 0 আমার 2 বিটের ডিফারেন্স, তার মানে দে ডোন্ট হ্যাভ এনিথিং ইন কমন, ঠিক আছে? দুইটা বিটের মধ্যে কমন কিছু নাই। সেই ক্ষেত্রে আমার ওই যে আমরা কে ম্যাপের যে অবজেক্টিভটা, যে আমরা একটা গ্রুপ ফর্ম করা, সেই গ্রুপের মধ্যে কিছু কমন পাইতাম। আচ্ছা, এই জন্য গ্রে কোডিং করে যেটা করা হয় যে 0 1 এর পর বসে হচ্ছে 1 1, 1 বিটের ডিফারেন্স। 1 1 এর পর আবার 1 বিটের ডিফারেন্সে 1 0। এই সাইডেও সেম, 0 0 0 1 1 1 আর 1 0। ওকে, সো এরকম করে আমরা একটা টেবিল বানাই, সেই টেবিলে কিছু ভ্যালু বসাইলাম। এরপরে আমাদের অবজেক্টিভ, এরপরে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে এইগুলার থেকে হচ্ছে আমাদের গ্রুপ ফর্ম করতে হবে। গ্রুপ ফর্ম করার রুল হচ্ছে যে আমরা যত পারি ওয়ান, মানে সব ওয়ান ইনক্লুড করতে হবে আর সব জিরোকে এক্সক্লুড করতে হবে। জিরো গুলো নেওয়া যাবে না আর ওয়ান গুলো নিতেই হবে। ওকে, এরকম করে আমরা যত বড় গ্রুপ ফর্ম করতে পারবো তত কম টার্ম আসবে আমার ইয়েতে, ফাংশনের সিম্পলিফিকেশনে। সো এখানে ফরম্যাট হচ্ছে যে আমাদের গ্রুপগুলোর সাইজ হবে 2 এর পাওয়ার, ঠিক আছে? সো 2 এর পাওয়ার মানে আমার 1 2 4 8 16 এরকম করে হবে। তো আমরা যদি ফার্স্টে দেখি যে এখানে কি কোনো 16 সাইজের গ্রুপ নেওয়া যায় নাকি, এখানে দেখছি যে টোটাল 16টা টার্ম আছে। তো এখানে ডেফিনেটলি 16 সাইজের কোনো গ্রুপ নেওয়া যাবে না। তো 16 কম আছে হচ্ছে 8, আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবো। তো 8 সাইজের কি কোনো গ্রুপ আছে এখানে? এখানে অ্যাকচুয়ালি 8 সাইজেরও কোনো গ্রুপ নাই। ওকে, সো 8 সাইজেরও আমরা কোনো গ্রুপ নিতে পারতেছি না। এখন দেখি 4 সাইজের কি কোনো গ্রুপ আছে নাকি এখানে? Anyone? না স্যার। 4 সাইজের গ্রুপ অ্যাকচুয়ালি আছে। আছে প্রথম চারটা। হ্যাঁ, প্রথম 4টা আমরা ডোন্ট কেয়ার গুলাকে 1 হিসেবে ট্রিট করলে আমরা ফার্স্টের এই যে 4টা আছে, এই 4টাকে আমরা 4 সাইজের একটা গ্রুপ হিসেবে কনসিডার করতে পারি। ওকে, সো আর কি কোনো 4 সাইজের গ্রুপ দেখা যাচ্ছে? স্যার এর পরেরটাই পরের কোনটা? স্যার ভুল বলছি না, হচ্ছে না আর কি কেন? ঠিক আছে, না স্যার আর নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত দেখা যাচ্ছে কোনো 4 সাইজের গ্রুপ নেই। তাহলে আমরা 2 সাইজের গ্রুপে চলে যাই। 2 সাইজের গ্রুপ ধরতে হলে আমার হচ্ছে ফার্স্টে যে এইটা আমার বাদ আছে, এটাকে ধরতে চাইলে আমার এই পাশের ওয়ানটার সাথে গ্রুপ করতে হবে। ওকে, সো এইটা একটা 2 সাইজের গ্রুপ। তারপর আবার এইটা বাদ আছে, সো এটাকে আমরা 2 সাইজের একটা গ্রুপে ধরে নিলাম। ওকে, এরপর আমার এই কোনাতে এইগুলা বাদ আছে, সো এখানে আমার এই দুইটা মিলে একটা গ্রুপ করতে পারি, আবার নিচের এই দুইটা মিলে
আরেকটা গ্রুপ করতে পারি। তো সব গ্রুপ দুই সাইজের গ্রুপ করার শেষে দেখা যাচ্ছে যে এইখানে একটা 1 বাকি আছে। ওকে, সো এইখানে 1টা কি আমরা একটা টার্ম নিব? না স্যার, এটা দুটো হবে। কোন দুইটা? এটা স্যার হচ্ছে যে 10 আরেকটা যেটা আছে ওইটার সাথে হচ্ছে হতে পারে, বা 00 উপরে যেটা আছে ওইটার সাথেও হতে পারে। আচ্ছা, সো মানে এটাকে আমি চাইলে এই 1টার সাথে গ্রুপ করতে পারি অথবা এই ডোন্ট কেয়ারটার সাথে গ্রুপ করতে পারি, তাই তো? সো আরেকটা জিনিস যদি খেয়াল করি যে আমাদের এই উপরের কর্নার এখানেও কিন্তু আমার একটা ডোন্ট কেয়ার আছে, তাই না? তার মানে কি আমার এইটার বামে অ্যাকচুয়ালি আমার এই 1টা আছে, এটার নিচে ডোন্ট কেয়ার আছে, এটার নিচেও ডোন্ট কেয়ার আছে। তার মানে কিন্তু অ্যাকচুয়ালি এই কর্নারের চারটা মিলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা গ্রুপ করতে পারি, রাইট? সো কর্নারের গুলার মধ্যে কিন্তু আমার 1 বিটের ডিফারেন্স। সো এটার বাম দিকে ধরতে যদি 00 সাথে 1 বিটের ডিফারেন্স হতে যায় তাহলে 10 আছে, এটা আছে, দুইটারই নিচে হচ্ছে আমার ডোন্ট কেয়ার আছে। তাহলে কর্নারের চারটাকে আমরা একটা গ্রুপ হিসেবে কনসিডার করতে পারবো। ওকে, তো আসলে চারটার গ্রুপ আরেকটা ছিল, সেটা ইনিশিয়ালি বোঝা যাচ্ছিল না যে এখানে চারটার গ্রুপ আছে। সো এই হচ্ছে আমাদের গ্রুপগুলো কিভাবে ফর্ম করছে বুঝা যাচ্ছে তো? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে, গ্রুপ ফর্ম হয়ে গেছে, খুব ভালো। এখন কাজ হচ্ছে যে গ্রুপগুলার মানে যে টার্ম গুলা দিয়ে রিপ্রেজেন্ট করবো সেই টার্ম গুলা বের করা, ঠিক আছে? যে একটা গ্রুপ সেটা কোন টার্ম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। সো গ্রুপ রিপ্রেজেন্ট করার জন্য মানে আমাদের রুল যেটা, যে আমরা একটা গ্রুপের মধ্যে এই ভ্যালুগুলো দেখবো, ঠিক আছে? এই যে ভ্যারিয়েবল গুলা ABCD, এই ABCD এর ভ্যালুগুলো দেখবো, ঠিক আছে? ভ্যালুগুলো দেখে আমরা যে জিনিসটা দেখবো যে কোনো ভ্যালু যদি চেঞ্জ হয় একটা গ্রুপের মধ্যে, যেমন ধরেন যে ফার্স্টের আমার এই যে স্কোয়ারটা আছে, ঠিক আছে? সেই স্কোয়ারের মধ্যে আমার AB এর ভ্যালু দেখতেছি 0001, তার মানে A এর ভ্যালু দুইবারই 0 আছে আর B এর ভ্যালু একবার 0 একবার 1 আছে। তো আমাদের এখানে রুলটা যেটা, যে যেই ভ্যালুটা আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ধরেন এখানে B এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, একবার 0 একবার 1, সেই ভ্যালুটাকে আমরা রাখবো না, সেটা আমার টার্মে থাকবে না। যেটা আমার ফিক্সড সেইটা আমার টার্মে থাকবে, এবং যদি সেটা 0 হয় তাহলে হবে বার, যদি 0 না হয় তাহলে নর্মালি ওই ভ্যারিয়েবলটা হবে। সো আমার প্রথমটার জন্য আমার এখানে AB এর ভ্যালু দেখতে পারতেছি 00 আর 01, তার মানে A এর ভ্যালু 0 আছে, তার মানে A বার থাকবে, আর B এর ভ্যালু একবার 0 একবার 1, তার মানে B ভ্যারিয়েবলটা থাকবে না। ওকে, এরপরে আমরা AB এর সাইডটা দেখছি, এবার CD এর সাইডটা দেখি। সো CD তে দেখতেছি একবার 00 আর হচ্ছে 01, তার মানে C এর ভ্যালু দুইবারই 0 আছে আর D এর ভ্যালু একবার 0 একবার 1, তার মানে C এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, D এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে আমার টার্মে C থাকবে C বার হিসেবে আর D থাকবে না। তার মানে আমি এই সাইড থেকে পাইলাম A বার আর এই সাইড থেকে পাইলাম C বার, তার মানে আমার টার্মটা হবে A বার C বার। এইটুকু বুঝা যাচ্ছে? আমাদের ফর্মুলাটা মানে মানে মেথডটা এরকম যে আমরা ভ্যারিয়েবল গুলোর দিকে তাকাবো, ভ্যালুগুলোর দিকে, সেখানে যেই ভ্যারিয়েবলটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা টার্ম থেকে বাদ রাখবো, ঠিক আছে? আর যেই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না সেইগুলাকে আমরা রাখবো। যদি 0 হয় ভ্যালুটা সেই ক্ষেত্রে বার দিয়ে, আর যদি 0 না হয় তাহলে নর্মালি। তো সেই জন্য আমার এখানে A এর ভ্যালু ফিক্সড আছে 0-তে, সেই জন্য A বার, C এর ভ্যালু ফিক্সড আছে 0-তে, সেই জন্য C বার। B আর D দুইটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই B আর D আমার এই টার্মে থাকতেছে না। সিমিলারলি আমরা যদি এবার এই যে চার কর্নারের যেই চারটার গ্রুপ আছে, এটার ভ্যালু যদি আমরা দেখতে চাই, সো এটার ব্যাপারে কি দেখতেছি যে আমরা AB এর ভ্যালু একবার 00 একবার 10, তার মানে এইবার আমার A এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, একবার 0 একবার 1, ওকে, কিন্তু B এর ভ্যালু আমার দুইবারই 0 আছে।
এই উপরেরটায় আর একদম শেষেরটায় আমার বি এর ভ্যালু দুইটাই 0 আছে, কিন্তু এ এর ভ্যালু আমার চেঞ্জ হচ্ছে। তার মানে এ আমার টার্মে থাকবে না, বাট বি থাকবে বি বার হিসেবে। সিমিলারলি সিডি, এই দুইটার ভ্যালু 0 0 আর 1 0। সি এর ভ্যালু একবার 0 একবার 1 আছে, আর ডি এর ভ্যালু দুইবারই আমার 0 আছে। তাহলে আমরা সিডি এর ভ্যালু, মানে সি এর ভ্যালু আমার টার্মে থাকবে না, ডি এর ভ্যালু থাকবে ডি বার হিসেবে। তাহলে আমার টার্মটা দাঁড়াবে এই এই কলাম থেকে হচ্ছে আমার বি বার, আর রো থেকে হচ্ছে ডি বার। তাহলে এই কোনার চারটার জন্য টার্ম হবে বি বার ডি বার। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এইবার দেখি যে ধরেন এই লালটাটা দেখতেছি। ওকে, সো লালটার জন্য আমরা যদি দেখি যে এবি, এবি এর ভ্যালু একবার 0 1 একবার 1 1, ঠিক আছে? তার মানে এ এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো অ্যাজ ইউজুয়াল যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা রাখবো না। ওকে, সো যেটা চেঞ্জ হচ্ছে সেটা থাকবে না, আর যেটা ফিক্সড আছে, এখানে কি বি এর ভ্যালু ফিক্সড আছে, তাহলে থাকবে বি। ওকে, আগের গুলোতে হচ্ছে বার ছিল, এখানে হচ্ছে বি এর ভ্যালু 1, সো যেটা 1 আছে সেটা শুধুমাত্র বি। আর এইদিকে দেখেন যে এটা শুধুমাত্র একটা কলামেই আছে, ঠিক আছে? সেখানে সিডি এর ভ্যালু হচ্ছে 0 1, সো যেহেতু একটা কলামে আছে সেখানে সিডি এর ভ্যালু 0 1, এখানে তাহলে আর মাল্টিপল কলাম নিয়ে কমন নেওয়ার কিছু নেই। তো এখানে সিডি এর ভ্যালু হবে সি বার আর ডি। যেহেতু সি এর ভ্যালু 0 সেই জন্য সি বার, আর ডি এর ভ্যালু 1 মানে ডি। তাহলে এটার টার্মটা আসতেছে বি সি বার আর ডি। এরপর আমরা হলুদটা যদি দেখি, হলুদটার জন্য আমাদের এইবার এ বি এর ভ্যালু হচ্ছে 0 1 একটাই, তাহলে এ বি এর ভ্যালু আমার এ বার বি থাকবে। আর সিডি এর ভ্যালুতে দেখি যে একবার আছে 0 1 আর একবার আছে 1 1, তার মানে সি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সি এর ভ্যালুটা আমার টার্মে থাকবে না। ডি এর ভ্যালুটা ফিক্স আছে 1, তাহলে জাস্ট ডি থাকবে। তাহলে দাঁড়াচ্ছে এ বার বি আর ডি। তাহলে এটার জন্য টার্ম এ বার বি ডি। এরপরে যদি এই গ্রিনটা দেখি, গ্রিনটার জন্য আমাদের এ বি এর ভ্যালু একবার 1 1 একবার 1 0, তার মানে বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে সেটা থাকবে না, যেটা ফিক্সড আছে সেটা থাকবে। তাহলে এ এর ভ্যালু এ হিসেবে থাকবে, এই দিক দিয়ে সিডি এর ভ্যালু হচ্ছে 1 0, তার মানে এ সি ডি বার। তাহলে গ্রিনটার জন্য টার্ম হচ্ছে এ সি ডি বার। আর ফাইনালি আমার এই যে লাইট ব্লু যেটা আছে, সেই লাইট ব্লু এর জন্য আমার এ বি এর ভ্যালু হচ্ছে 1 0, সো এ আর বি বার, আর এই সিডি এর ভ্যালু আছে 1 1 এবং 1 0, তার মানে সি এর ভ্যালু 1 ফিক্সড আছে, ডি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে ডি থাকবে না টার্মে, সি এর ভ্যালু 1 থাকবে, তার মানে সি। তার মানে টার্মটা দাঁড়াচ্ছে এ বি বার এন্ড সি। তাহলে এ বি বার সি হচ্ছে এখানে টার্মটা। তাহলে কি আমরা সবাই কে ম্যাপ সিম্পলিফিকেশন বুঝতে পারতেছি? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, উপরে যে গ্রে কোডিং আমরা করছিলাম ওটার সিরিয়ালে কোনো মানে চেঞ্জ হলে কি কোনো অসুবিধা আছে এমনিতে? যেমন 0 যদি আমি 1 0 টা আগে দিতাম, সেকেন্ডে দিতাম আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে গ্রে কোডিং এর কনসেপ্টটা এটাই যে হচ্ছে আমার দুইটা কনজিকিউটিভ বিটের মধ্যে, মানে দুইটা কনজিকিউটিভ টার্মের মধ্যে 1 বিটের পার্থক্য থাকবে, ঠিক আছে? 2 বিটের পার্থক্য থাকা যাবে না। যদি 2 বিটের পার্থক্য নিতাম, হ্যাঁ ধরেন এখানে 1 0 নিলাম, তাহলে আমরা এই যে মাঝখানে যে হলুদ যে গ্রুপটা করছে এই গ্রুপটা কিন্তু করতে পারতাম না, ঠিক আছে? কারণ গ্রুপটা করলে কি হতো, মানে আমার কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা গ্রুপের মধ্যে কিছু কমন থাকতো না। একটা 0 1 একটা 1 0, দুইটার মধ্যে কমন বিট নাই কিন্তু কোনো, ঠিক আছে? গ্রে কোডিং এর কনসেপ্টটা এটাই যে আমরা হচ্ছে 1 বিটের ডিফারেন্স করে যাতে কনজিকিউটিভ টার্মের মধ্যে আমার অ্যাটলিস্ট কিছু একটা কমন থাকে, সেই জন্য গ্রে কোডিং করি, ঠিক আছে? এইটাই গ্রে কোডিংটা, যে হচ্ছে আমার কনজিকিউটিভ টার্মের মধ্যে 1 বিটের ডিফারেন্স থাকবে। আমি আসলে এইভাবে যদি বললাম যে স্যার 0 0 1 এর জায়গায় স্যার 1 0 দিলে স্যার কি তখন তো স্যার 1 বিটই থাকতেছে।
ও আচ্ছা 0 1 এর জায়গায় 1 0 দিলে, হ্যাঁ না সেই ক্ষেত্রে সমস্যা নেই, সেটা প্রশ্ন এই ক্ষেত্রে করা যাবে, হ্যাঁ সেটা করা যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কেম্যাপ এর কনসেপ্ট। সো এরপরে হচ্ছে লিখে আমরা ফ্লিপ ফ্লপটা একটু দেখে নিব। সো ফ্লিপ ফ্লপ কি জিনিস মনে আছে আপনাদের? কেউ বলতে পারেন ফ্লিপ ফ্লপ কি জিনিস? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমোরি এলিমেন্ট। অনেকগুলো রেজিস্টার। হ্যাঁ মানে ফ্লিপ ফ্লপ যেটা হচ্ছে একটা মেমোরি এলিমেন্ট, রেজিস্টার আসলে হচ্ছে কয়েকটা ফ্লিপ ফ্লপের কম্বিনেশন, ঠিক আছে? তো ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরি এলিমেন্ট, মানে হচ্ছে এটা কোনো একটা ভ্যালু স্টোর করে রাখতে পারে। আমি ওকে কোনো একটা ভ্যালু দিব, সে হচ্ছে ওটা স্টোর করে রাখবে, ঠিক আছে, নতুন কোনো আপডেটের সিগন্যাল না দেওয়া পর্যন্ত। তো এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আর ফ্লিপ ফ্লপের মতো আরেকটা জিনিস আছে ল্যাচ। তো ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য কি কারো মনে আছে? সো ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য যেটা, যে ল্যাচ হচ্ছে আমার ক্লক লাগে না, বাট ফ্লিপ ফ্লপে ক্লক লাগে। তার মানে ফ্লিপ ফ্লপ হচ্ছে সিঙ্ক্রোনাস একটা মেমোরি এলিমেন্ট, ঠিক আছে, মানে ক্লকের সাথে সে সিঙ্ক্রোনাইজড হয়ে কাজ করে। আর ল্যাচ হচ্ছে আমি যখনই ইনপুট দিব তখনই সে আপডেট হয়ে যাবে, ওর আপডেট হওয়ার জন্য কোনো ক্লক লাগে না। ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য হচ্ছে যে ফ্লিপ ফ্লপ সিঙ্ক্রোনাস আর ক্লক হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তো এখন আমরা দেখবো যে হচ্ছে আমাদের এই কোর্সের জন্য আমরা মোস্টলি 2 টাইপের ফ্লিপ ফ্লপ ইউজ করব, সেগুলো হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ আর ডি ফ্লিপ ফ্লপ। সো জেকে ফ্লিপ ফ্লপের আমার ফাংশন টেবিলটা হচ্ছে উপরে ডানের এই যে এটা, ঠিক আছে। সো জেকে ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে, যে আমি যদি জে আর কে তে 0 0 দিই, তাহলে আমার যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই থাকবে, আমার আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। তার মানে 0 0 মানে হচ্ছে ভ্যালু হোল্ড করে সে। এরপরে 0 1, জে তে 0 আর কে তে 1 দেওয়া মানে হচ্ছে রিসেট করা। তার মানে সে যে আউটপুটই থাকুক না কেন আগে, সে ওইটাকে 0 করে ফেলবে। জে তে 1 আর কে তে 0, এটার করা মানে হচ্ছে সেট করা, ঠিক আছে। তো সেট করা মানে যে আউটপুটই থাকুক সেখানে 1 চলে আসবে। আর ফাইনালি হচ্ছে 1 1, জে তে 1 আর কে তে 1 মানে কমপ্লিমেন্ট করা। তার মানে আগে যে আউটপুটটা ছিল সেটার কমপ্লিমেন্টটা যাবে। ধরেন আগে যদি 1 থাকে তাহলে এখন হয়ে যাবে 0, আগে যদি 0 থাকে তাহলে সেটা হয়ে যাবে 1। সো এই টেবিলটা দিয়ে আমরা আসলে খুব একটা কাজ করব না। আমাদের এই টেবিলের কাজটা হচ্ছে যে আমার এই যে পরের যে টেবিলটা আছে এখানে এক্সাইটেশন টেবিল, সেই টেবিলটা বের করা। আচ্ছা, দেখি যে এই টেবিলটা থেকে ফার্স্টের টেবিলটা থেকে আমার এক্সাইটেশন টেবিল কিভাবে আসছে। তো এক্সাইটেশন টেবিল বলতে বুঝাচ্ছি যে আমরা কারেন্টলি কোনো একটা ভ্যালুতে আসি আর আমরা যাইতে চাই অন্য একটা ভ্যালুতে। সেই একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে যাওয়ার জন্য আমরা যে কেতে কোন ভ্যালু দিব, সেই জিনিসটাই হচ্ছে আমার এক্সাইটেশন টেবিল। সো আমরা যখন আমরা অ্যাকুমুলেটর নিয়ে কাজ করব বা অন্যান্য জিনিসপত্র নিয়ে কাজ করব, আমরা আমাদের কনসার্ন থাকবে এইটাই যে আমরা একটা ভ্যালু থেকে অন্য একটা ভ্যালুতে যেতে চাই। সেটার জন্য আমাদের যে কেতে কি ভ্যালু দেওয়া লাগবে সেটা জানা লাগবে। তো এখানে দেখি যে আমরা 0 থেকে 0-তে যেতে চাচ্ছি। কারেন্ট স্টেট হচ্ছে 0, নেক্সটে হচ্ছে লেগে আমরা 0 চাই। তো এই কাজটা করার জন্য আমরা এই টেবিলটা যদি দেখি, এই টেবিলে আমরা 2 ওয়েতে করতে পারি 0 থেকে 0-তে যাওয়া। কি কি ওয়ে? যে আমরা কোনো চেঞ্জ না করে, ঠিক আছে, ভ্যালু হোল্ড করে কোনো চেঞ্জ না করে আমরা যে কেতে যেতে পারি, ঠিক আছে, 0 থেকে 0-তে যেতে পারি। তো সেটার জন্য আমাদের যে কেতে ভ্যালু লাগে হচ্ছে 0 0। আর আমরা 0 থেকে 0-তে যাওয়ার জন্য আমরা চাইলে রিসেট করেও যেতে পারি। হ্যাঁ, রিসেট করলে ইদার ওয়ে আমার আউটপুট 0 আসবে। সো আমরা যে মানে রিসেট করেও আমরা 0 থেকে 0-তে যেতে পারি, সেটার জন্য আমার জেকে এর ভ্যালু হচ্ছে 0 1। তার মানে আমরা দেখতেছি আমরা ফার্স্টের এই যে এই দুইটা করে আমরা 0 থেকে 0-তে ট্রানজিশন করতে পারি। সেই দুইটার জন্য দেখি যে আমার জেতে আছে 0 0, কেতে আছে 0 1। তার মানে জে এর ভ্যালু 0 ফিক্সড আছে, কে এর ভ্যালু একবার 0 একবার 1। তার মানে কে এর ভ্যালু আসলে আমাদের ম্যাটার করতেছে না। তার মানে আমরা এখানে জেতে 0 আর কেতে ডোন্ট কেয়ার দিব। তার মানে 0 থেকে 0-তে যেতে চাইলে জেতে 0 দিলে আমার কাজ হবে, কেতে কি আছে ওটা আমার ম্যাটার করতেছে না। তাহলে এই গেল 0 থেকে 0-তে ট্রানজিশন। এরপরে 0 থেকে আমরা যদি
1-এ যেতে চাই। ওকে, সো 0 থেকে 1-এ যেতে চাইলে, সো 0 থেকে 1-এ যাওয়ার জন্য এখন আমরা দেখব যে এই টেবিলে আমরা চাইলে সেট করে যেতে পারি। ওকে, তো এবার আমাদের সেট করে যাওয়া সম্ভব, আর চাইলে 0 থেকে 1-এ যাওয়ার জন্য আমরা কমপ্লিমেন্টও করতে পারি। তাহলে এই লাস্টের দুইটা ভ্যালু আমাদের পসিবল। ওকে, সো এই দুটার জন্য তাহলে এখন আমরা যেটা করব, এই দুটার জন্য আমরা দেখতেছি যে জে কে এর ভ্যালু একবার আছে 10 আর একবার আছে 11। ওকে, সো জে এর ভ্যালু দুইবারই আমার 1 আছে, কে এর ভ্যালু আমার দুইবারই একবার 0 একবার 1 আছে। তার মানে জে তে আমার 1 দিলেই হবে, কে তে কি আছে ওটা আমার ম্যাটার করতেছে না। তো সেই জন্য 0 থেকে 1-এ ট্রানজিশনের জন্য আমরা 1 ডোন্ট কেয়ার দিই। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা যেতে চাচ্ছি 1 থেকে 0-তে। ওকে, সো 1 থেকে 0 চাইলে আমরা কোন কোন ওয়েতে যাইতে পারি? 1 থেকে 0-তে যাওয়া মানে আমরা রিসেট করে যেতে পারি, রাইট? আর কমপ্লিমেন্ট করেও আমরা যেতে পারি। 1 থেকে 0-এর জন্য আমরা রিসেট করতে পারি অথবা কমপ্লিমেন্ট করতে পারি। সো রিসেটের জন্য আমার এখানে আছে জেকে তে 0 1, কমপ্লিমেন্টের জন্য জেকে তে আছে 1 1। তাহলে এবার আমরা দেখতেছি দুইটাতেই কে এর ভ্যালু 1 আর জে এর ভ্যালু আমার চেঞ্জ হচ্ছে। তার মানে 1 থেকে 0-তে যাওয়ার জন্য জে এর ভ্যালু ম্যাটার করে না, এই জন্য জে এর ভ্যালু ডোন্ট কেয়ার, কে তে জাস্ট 1 দিলেই আমার কাজ হবে। ওকে, এরপরে আমরা নেক্সট যেতে চাচ্ছি 1 থেকে 1-এ। সো 1 থেকে 1-এ যাওয়ার জন্য আমরা চাইলে সেট করে যেতে পারি। ওকে, অথবা আমরা নো চেঞ্জ বা হোল্ড করে যেতে পারি। সো এই দুইটাতে আমরা দেখতেছি যে কে এর ভ্যালু দুইটাতেই 0, জে কে একবার 0 0 একবার 1 0। তার মানে কে এর ভ্যালু দুইবারই 0 আছে আর জে এর ভ্যালু দুইবারই মানে চেঞ্জ হচ্ছে, একবার 0 একবার 1। তাহলে এটাতে আমার জে এর ভ্যালু ম্যাটার করতেছে না, সো জে এর ভ্যালু হচ্ছে ডোন্ট কেয়ার। আর কে এর ভ্যালুটা আমার দুইটাতেই 0 আছে। ওকে, সো কে এর ভ্যালু 0 হইলেই আমার 1 থেকে 1-এ যাওয়া সম্ভব। সো এই হচ্ছে আমার জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। আপনাদের আসলে এইভাবে বের করা লাগবে না, আপনাদের এই জিনিসটা মুখস্থ করে ফেললেই কাজটা হয়ে যাবে। তো এখানে ফরম্যাটটা খুবই সিম্পল, 0 থেকে 0-এর জন্য 0 ডোন্ট কেয়ার, 0 থেকে 1 1 ডোন্ট কেয়ার, 1 থেকে 0 ডোন্ট কেয়ার 1, আর 1 থেকে 1 ডোন্ট কেয়ার 0। ফার্স্টের দুইটাতে জে এর ভ্যালু রেলেভেন্ট, পরের দুইটাতে কে এর ভ্যালু রেলেভেন্ট। ওকে, সো ফার্স্টের দুইটাতে আমার জে এর ভ্যালু ফার্স্টে 0 পরে 1, কে এর ভ্যালু দুইটাতেই ডোন্ট কেয়ার, আর পরে 1 থেকে 0 আর 1 থেকে 1-এর সময় জে এর ভ্যালু দুইটাতেই ডোন্ট কেয়ার, কে এর ভ্যালু ফার্স্টে 1 পরের বার 0। ওকে, সো এই হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ। তো জেকে ফ্লিপ ফ্লপের থেকে আমার ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করা অনেক সহজ। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে একদমই সিম্পল। ডি ফ্লিপ ফ্লপ যেটা, যে আমরা ইনপুটে যেই ভ্যালুটা দিব, ঠিক আছে, আউটপুটে ঠিক সেটাই আসবে। যেরকম এখানে ইনপুটে 0 আউটপুটে 0, এখানে ইনপুটে 1 আউটপুটে 1। আমি ইনপুটে যেটা দিব সেটাই ডিরেক্ট আমার আউটপুটে চলে আসবে। আমার কারেন্ট স্টেট কি আছে, কারেন্ট স্টেট কি আছে সেটা ম্যাটার করে না, আমি ইনপুটে যেটা দিব আউটপুটে সেটা ডিরেক্ট চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ কাজ করে। বাট আমরা সবসময় তাও ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো না, কারণ ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমাদের ফাংশন সিম্পলিফাই করা মানে রিলেটিভলি কঠিন। আমাদের ডি ফ্লিপ ফ্লপে যেটা হয় যে আমাদের এরকম কেম্যাপ ফর্ম করা যায় না, কেম্যাপের মধ্যে কোনো ওভারল্যাপিং টার্ম থাকে না, সেই জন্য আমাদের ফাংশন সিম্পলিফাই করা কঠিন হয়। তো সেই সব ক্ষেত্রে আমরা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপটা ইউজ করবো, সেটা আমরা পরে দেখবো অ্যাকোমোডেটর আসলে। ওকে, সো নেক্সট কনসেপ্ট আছে আমাদের অ্যাডার। অ্যাডারটা আমরা আজকে আর দেখবো না, অ্যাডারটা হচ্ছে আমরা এএলইউ নেক্সট ক্লাসে শুরু করব। সেটার আগে হচ্ছে আমরা অ্যাডারের কনসেপ্টটা দেখবো, ইন ডিটেল রিভিউ করব। সো আমাদের আজকের পড়া এই পর্যন্তই শেষ। কারো কি কোনো কোশ্চেন আছে সোফার? হ্যালো,
না স্যার। স্যার ক্লাসে ঢুকতে পারছিলাম না স্যার। ক্লাসে কি আপনি মানে ইনভাইট করার পরে বা মানে অ্যাডমিট করার পরে কি ঢুকতে পারবো আচ্ছা আমি বলি, ক্লাসের যে যেটা হচ্ছে আপনাদের ইউআই এর যে অফিসিয়াল ইমেল অ্যাকাউন্টটা আছে সেইটা দিয়ে হচ্ছে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? আমি কিন্তু দেখেন যে হচ্ছে সবাইকে কালকে কিন্তু আমি একটা ইনভিটেশন পাঠিয়েছি, হ্যাঁ, আপনাদের ইউআই এর যে অফিসিয়াল ইমেল অ্যাকাউন্ট আছে, হুম, সেখানে কিন্তু একটা ইনভিটেশন পাঠাইছি। তো ক্লাসে ঢোকার জন্য হচ্ছে সেইখানে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে যেটা হবে যে আপনারা এখানে এসে যখন রিকোয়েস্ট দিবেন আমার হচ্ছে প্রত্যেকবার ক্লাস হচ্ছে পজ করে আমার হচ্ছে বারবার হচ্ছে অ্যাডমিট করতে হবে একজন স্যার একজন ওখানে করে। অ্যাডমিট হয়েছিলাম স্যার, আপনি ইনভাইট দিয়েছিলেন ওখানে, হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে বাট আপনি কি ধরে তাহলে তাহলে শুনেন, তাহলে যেটা হইতে পারে যে আপনি হচ্ছে যখন মিটে ঢুকছেন, তো আপনার তো ব্রাউজারে ধরেন ডিফল্ট অ্যাকাউন্ট আছে হচ্ছে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট সেটা, ঠিক আছে? সেটার সময় হচ্ছে আপনি উপরে ডান দিকের কোণে দেখবেন সুইচ অ্যাকাউন্ট অপশন থাকে, ঠিক আছে? অ্যাকাউন্ট সুইচ করে আপনারা হচ্ছে ওই ইউআইউর যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা লগ ইন করবেন, তাহলে হচ্ছে লিগে আপনারা ইজিলি ওই ইয়েতে ঢুকতে পারবেন, ঠিক আছে, যেটাতে অ্যাকসেপ্ট করছেন। স্যার ইউএই এর ওটা থেকেই করছিলাম, কিন্তু তাও তাও হয়েছে স্যার প্রবলেম। এখন কিসের জন্য যে হয়েছে বুঝলাম না। তাহলে তো এই দুইটা ছাড়া আসলে আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নাই। আরেকটা ওয়ে আছে স্যার, হচ্ছে যে লিঙ্কটা আছে না, ওই লিঙ্কটার পরে হচ্ছে যে মানে meet.google.com এর পরে স্ল্যাশের পরে যেই একটা পোর্শন থাকে, ওই পোর্শনটা জাস্ট হচ্ছে মেইলে গিয়ে ইয়া ওই যে ইউআরএল বাদ দিতে হয় আর কি। ইউআরএলটা বাদ দিয়ে জাস্ট হচ্ছে যে জয়েন মিটিং এ দিলে হুম, ইউআরএলটা বাদ দিয়ে বাকি পোর্শনটা দিলেই ওখানে অটো জয়েন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই এটাও ইউজ করতে পারেন, মানে নেক্সট দিন যদি সমস্যা হয়। বাট আজকে দেখছি মানে খুব বেশি মানুষ আসলে আপনারা ইয়ে চান নাই, মানে পারমিশন চাননি জয়েন করার জন্য, কারণ হচ্ছে সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করে আসছেন আগে থেকে। বাট আগের দিন হচ্ছে বেশ মানে অনেকগুলো ইয়েতে, যেরকম আগের একটা থিওরি সেকশনে আমার 70 জনের মতো ছিল ওই দিন, তো ওই দিন আমার 35 জন খালি এরকম করে অ্যাডই করা লাগছে বসে বসে। আজকে ওটা নিয়ে খুব একটা ঝামেলা পোহাইতে হয়নি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আজকে আপাতত পড়া। আপনাদের কি কোনো কোশ্চেন আছে কোর্স নিয়ে বা এভালুয়েশন নিয়ে বা আজকের পড়া নিয়ে? আমরা কি স্যার মিড পর্যন্ত এই ডিএলডি তে যে টপিকগুলো পড়েছিলাম ওই টপিকগুলো কি কি মানে কিছু কিছু জিনিস আসবে? ডিএলডি তে যেগুলো পড়ছি সেগুলো আর পড়বো না আসলে, সেগুলো আসলে মানে রিভিউ করে আমরা এখানে ইউজ করব। যেরকম বললাম যে যে কে ম্যাপ আমরা এলইউ তে ইউজ করব, অ্যাডার সার্কিট এগুলো আমরা এলইউ তে ইউজ করব, অথবা এই যে ফ্লিপ ফ্লপস আমরা হচ্ছে অ্যাকোমোডেটরে ইউজ করব, ইয়েতে ইউজ করব, কন্ট্রোল লজিকে ইউজ করব, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট একটু রিভিউ করে আমরা হচ্ছে যাতে ইউজ করতে পারি। ও আচ্ছা। বাট আমরা হচ্ছে যে বইটা পড়বো সেটা হচ্ছে ওই আগের যে ডিএলডির বইটা, ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন, ওই বইটা হচ্ছে পড়বো আমরা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকে যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করতেছি আজকে এখানে। আর আজকে আপাতত অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, নেক্সট দিন থেকে আমরা অ্যাটেন্ডেন্স নিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। হুম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
হ্যালো রেজা। আমি মাইক অফ করতে ওয়েট করতেছিলাম সবাই যাওয়ার জন্য। আমি ওয়েট করতেছিলাম যে যাক বলাবেন, তারপর দেখি যে আমার মাইকটা ঠিক আছে কিনা, কথা শোনা যায় কিনা। মেহেদী ভাই তোরেই পাইছি আমি। ভাই ও ভালো লাগছে। সাবধান স্যার কি করবে জানো ক্লাসে এসে? কি করবে? সে তো পুরাপুরি গল্প গুজব করবে, একদম শিওর থাকছে কি পড়াইতে হবে তাও জানে কিনা সন্দেহ আছে। তো প্যারা নিয়ে লাভ নেই। ভালো তো প্যারা জানা না প্যারা দেয় না, বুঝছো, আমার নাম্বারও দেয় না। মানে পড়াবো নাম্বার না, দেয় না? নাম্বারও দিব না, সমস্যা হচ্ছে এটা। ও মানে পারি না তো ছাইড়া দিব, ওরকম কিছু না। কি জানি বলে, তুই ক্লাস টাইমে নোট করো আবার খাতায় লিখে লিখে? না না ও তুই তো আজীবনও করস না, তোরে কি জিজ্ঞেস করি আমি। ওকে বেরো বেরো ঘুরে আয়। আরে আর কি করব, ক্লাস করে এরপর বারোটা না ক্লাস এরপরে? হ্যাঁ 12টায়। সে এখনো চেঞ্জ করে নাই, টাইম দিয়ে রাখছে হচ্ছে 10 কত 11টাতে দিয়ে রাখছে। এই শোন করে নিস, কি জানি বলে, উইন্ডোজে তোর এই মেইলটা ঢুকাবি, মানে সিঙ্ক করে নিবি, তাহলে ধর এখান থেকে ডিরেক্ট ক্লাস করতে পারবি, মোবাইল টোবাইল পেরা দিও না। হ্যাঁ হ্যাঁ, এই উইন্ডোজে ক্যালেন্ডারে তখন তোর এটা আসবে, ওই ক্যালেন্ডারের ওই মানে তোর যে ডেটের নিচে আসবে যে আজকে তোর হচ্ছে এই ক্লাস, ওইখান থেকে তুই ডিরেক্ট গুগল মিটে দিবি, অটোমেটিক ক্রোম ব্রাউজারে ঢুকে যাবে, কোনো প্যারা নেই আর। অস্তিত্ব সিঙ্ক করে নিলে একবার হয়ে যাবে। আর আচ্ছা, অ্যাকাউন্ট কেমনে অ্যাড করবি সেটা বলে দিই। তুই হচ্ছে হলো যে ওই যে স্টার্ট মেনুতে যায়, তারপর হচ্ছে হলো অ্যাকাউন্টে ওখানে ক্লিক করবি। গেছিলাম আমি, এটা তো নাসির স্যারই দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ, না ও যেন দেখাইছে ওইখানে দেখানো নেই, ও খালি অ্যারো দিয়ে দেখানো আছে। পরে আমি দেখলাম যে আরে জিনিসটা জোস, ক্যালেন্ডারের মধ্যে অটোমেটিক সব অ্যাড হয়ে যায়, মানে মোবাইলের মতো নেই, মোবাইলের মতো নেই। তখন তুই করবি, তুই খালি তোর ওই ক্লাসটাতে চাপ দিয়ে ঠিক যাবে, শেষ। ও আচ্ছা, তো অনেক প্যারা, মানে প্যারা তো নাই এমনি, বাট ঝামেলা কম আর কি, তুই চাপ দিয়ে ঢুকতেছিস, মানে বারবার মেইলে যায় তারপর লিংকে চাপ দেওয়া লাগতেছে না। মেইলে যায় লিংকে চাপ দিতে ঝামেলা লাগে। এই জায়গায় টার্ন অন ক্যাপশন করছিস একবারও? আমি টার্ন অন ক্যাপশন, টার্ন অন ক্যাপশন। এই আমার কথাই ক্লিয়ার শোনা যায়? ক্লিয়ার আসে, আবার একটু ঘের ঘের আসে মাঝে মধ্যে। কেমন, এই যে এমন এগুলা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা মুখের সামনে রাখি তো সেজন্য। দেখতে এখন শোনা যায়? এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা, কি জানি বলে, টার্ন অন ক্যাপশন থাকে না নিচে, ওইটা অন করে দিই, তো যে কি উল্টা পাল্টা ক্যাপশন দেয় বাংলা ভাষার, ইংলিশে ট্রান্সলেট করে ট্রাই করে। ও হ্যাঁ হ্যাঁ, সাবটাইটেল অন করলে ক্যাপশন ভাই আমার কি যে আছে, জুমই ভালো লাগছে, বুঝছো? এটাতে দেখলাম এই যে জুমই ভালো। হ্যাঁ জুমটাই ভালো, জুমটা ভালো। এটাতে এই যে প্রেজেন্ট নাও আছে না, প্রেজেন্ট নাও দিয়ে তারপর ধর তুই তোর স্ক্রিন যেটা শেয়ার করতে চাইবি ওইটা দিবি, তারপর ধর তুই আবার স্ক্রিন চেঞ্জ করলে, আমরা জুমে কি করতাম, স্ক্রিন গুলো আসতো, আমি খালি ক্লিক করতাম, চেঞ্জ হতো, এখানে কাইটটা আবার আরেকটা দেওয়া লাগবে। ও মাই গড। তারপর কোনো প্রাইভেট চ্যাট নেই, আগে এখানে প্রাইভেট চ্যাট করতাম, ঝামেলা। এটা ভালো, এখন আবার মেসেঞ্জারে করা লাগবে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার যখন হবে, এটার নাম কি জানি, ক্লাস টেস্ট হবে, ধর ক্লাস টেস্ট হচ্ছে 40 মার্কের হবে, তার মানে এবার ক্লাস টেস্ট 30 মার্ক না? ও না, 40 মার্ক। হ্যাঁ 40 মার্কের ক্লাস টেস্ট, আমি বিলিভ করতে পারতেছি না। আবার মিড ফাইনালের সমান 5 দিন ফাইনাল দেওয়া লাগতেছে অ্যাকচুয়ালি, কারণ তুই তো ক্লাস টেস্ট কোনোটাই অ্যাকচুয়ালি হেরফের করতে পারবি না, কারণ কত পাবি নাম্বার না রাখা পর্যন্ত তো পাত্তা না দেওয়ার টাইম নেই। আর একটা জিনিস খুব প্যারা লাগছে যে তোর মানে 1-1.5 ঘন্টার মধ্যেই ছবি নাম, কোশ্চেন নামায় খাতায় লিখে ছবি তুলে আবার আপলোড করা, ঝামেলাটা। ঝামেলা মানে তোর আল্লাহ নাও করুক কারেন্ট যাইতেই পারে। আমার ধর এই যে ইয়ের দিন, এই যে এটা কি জানি ছিল, আরে ওই যে ময়নার ক্লাস করতাম যে, ওর নাম কি, সিমুলেশন। হ্যাঁ হ্যাঁ লাইভে। আচ্ছা, এগুলা রেকর্ড হচ্ছে? হ্যাঁ শিট, হ্যাঁ বেরো বেরো বেরো, আল্লাহ আল্লাহ হাফেজ।